সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে রাজশাহী জেলার প্রান্তিক কৃষকের কাছে। সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষিটি আজ আমরা চলে এসেছি রাজশাহী তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামে। এই গ্রামের সফল কৃষক নূর মোহাম্মদ চাচা, তারই কৃষিকাজের সার্বিক চিত্র তুলে ধরবো আজ আপনাদের সামনে। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথেই থাকবো আমি শামিমা শাওন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো দীপ্ত টেলিভিশন থেকে এর আগেও আমাদের কৃষি টিম এসেছিল, আপনার সাথে কাজ করেছে। আপনি নতুন নতুন ধানের জাত নিয়ে কাজ করেন, তো আজকেও আবার আমরা আসলাম। আর এখন তো মূলত ধানের মৌসুম চলছে, ধান কাটাও হচ্ছে, মারাইও হচ্ছে। তো আপনি আপনার গবেষণাধীন যে ধানগুলো সেগুলো নিয়েও আপনি কাজ করছেন এখানে। আপনার সার্বিক বিষয়টা শুনবো এবং এখনকার কি পরিস্থিতি আপনার সে বিষয়টা জানবো। আচ্ছা, সময় দেবেন তো চাচা? ইনশাআল্লাহ সময় দেব। আচ্ছা বসি তাহলে, আপনি তো বসেই ছিলেন। চাচা এবার একটু বলেন তো যে আপনার শরীর কেমন এবং আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন? জি ইনশাআল্লাহ। এখন তো মানে দিন দিন বয়সটা বাড়ছে। জি জি। তো এই বয়স বাড়ার সাথে কি শরীরের কোনো রোগ ব্যাধি কোনো কিছু হচ্ছে কিনা, বা এই ক্ষেত্রে কি রকম কি নিজের পরিচর্যাটা কিভাবে করছেন? এখন পর্যন্ত কোনো ইয়া হয় নাই। আপনাকে দেখেও মনে হচ্ছে যে আপনি খুব মানে বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে ভালোই আছি। আচ্ছা চাচা, এবার শুনবো যে আপনি তখন থেকে দেখছিলাম যে আপনার এই যে ধানগুলো নিয়ে আপনি দেখছিলেন এবং কোন একটা বিষয় কাজ করছিলেন এখানে, আমি একটু শুনতে চাই। আমার এই উদ্ভাবিত জাতগুলো এগুলো, এটা কোনটা কোন ইয়ার সেটা এখানে দিয়ে রাখছি এখানে। আচ্ছা, মানে প্রত্যেকটা ধানেরই আলাদা করে কোড নাম্বার দিয়ে রাখছেন? জি জি। আচ্ছা, আলাদা করে কোড নাম্বার দেওয়া আছে। আচ্ছা এটা কোন জাতের ধান? এটা হলো এনএমকেপি 101। তার মানে আপনি এনএনকেপি বলতে আমরা গতবার যেটা জেনেছিলাম যে নূর মোহাম্মদ কৃষি পরিষেবা। এমনিতে বাজারে কি এই কি নামে এটাকে চেনে? না, এখানে এটা আমি এখনো পরীক্ষা নিরীক্ষা করতেছি। এটা আরো 2-1 বছর এটা পরীক্ষা করে দেখব। চাচা এই বছর মোটামুটি কত প্রকার জাত নিয়ে কাজ করছেন? আমার পরীক্ষা দিনে 200-এর উপর আছে। এই মুহূর্তে আপনি বিশেষ কোনো জাত নিয়ে কাজ করছেন, এরকম কোনো বিশেষ ধানের জাত আছে কিনা যেটা আপনার মুখ থেকে শুনতে চাই? হ্যাঁ আছে, আমার মাঠে এখন গেলে আমি দেখাবো। ওই ডায়াবেটিক সহনশীল জাত আছে, খরা সহনশীল আছে, তারপর আমাদের এলাকায় যে বিলুপ্ত হয়ে যাচ্ছে খইয়ের যে ধান, সেই ধান এখানে পাওয়া যাবে। তারপর এখানে আরেকটা আছে যে এক ধানে 2-3টা একের অধিক চাল, এটাও আমার মাঠে দেখাতে পারবো এখন। এই সংক্ষেপে আপনি এই জাতগুলো সম্পর্কে যদি একটু বলতেন। এই জাতগুলো আমার যে 97টা জাত এই মৌসুমে আমার মাঠে রোপণ করছে, সেই জাতগুলোর মধ্যে উচ্চ ফলনশীল সরু সুগন্ধি জাত আছে এবং খরা সহনশীল, বন্যা, ডায়াবেটিক সহনশীল জাত আছে এবং কিছু বিলুপ্ত জাত আছে, যে জাতগুলো আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। চাচা এখন তো বেশ ব্যস্ত একটা সময় পার করছেন আপনারা যারা ধান চাষ করছেন। একদিকে ধান কাটা হচ্ছে জমিতে, আরেকদিকে ধান মাড়াই করা হচ্ছে। আবার আপনি বিশেষত আপনার পরীক্ষাধীনভাবে আপনার যে ধানগুলো সেগুলো নিয়ে কাজ করছেন। তো এখন চাচা আমরা তো মাঠে যেতে পারি এখন? জি হ্যাঁ হ্যাঁ চলেন, কাছাকাছি তো আছে। জি চলেন তাহলে যাই। মানে একটা উৎসব মুখর পরিবেশ না চাচা? ধান কাটা এবং ধান জমি থেকে তুলে নিয়ে আসার পরে সেই ধান আবার মাড়াই করা, এটা মানে বাঙালির একটা ঐতিহ্য, এটা আমাদের একটা ঐতিহ্য। চাচা এটা কোন জাতের ধান? এটা স্বর্ণা জাতের ধান। স্বর্ণার বিঘা প্রতি ফলন কেমন? এখানে 15-16 মণ, প্রায় শেষ মনে হয় না মাড়াই করা? ওনাদেরকে মজুরিটা কিভাবে দেন? মজুরি কিভাবে দিচ্ছেন? যে বিঘা প্রতি 4 মণ করে ধান, এই যে কাটাই মাড়াই তারপর ঝাড়াই করে বাড়ি পৌঁছে দেবে, এটা বিঘা প্রতি 4 মণ করে মজুরি। আচ্ছা চাচা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে ধানগুলো তো মাড়াই করার পরে
আপনার এই মানে এগুলো তো খড় বলেন আপনারা? যেগুলো খড়। আচ্ছা, এগুলো তো রয়ে যায়। জি। এগুলো কি করেন এই যে আপনারা? আমরা এখানে পালা দেওয়া হচ্ছে, এখানে পালা দিয়ে এখানে রাখা দিয়ে ছানি দিয়েছে, এখানে যে বৃষ্টি না পড়ে এবং যেন ইঁদুর না খায়। ইঁদুর না খাওয়ার জন্য এই যে কালাজিরা, এখানে যে কালিজিরা আছে আর এখানে লবণ মিক্সার করা আছে। আচ্ছা, তার মানে এক বছরে জি, এক বছর দিলে হ্যাঁ বছরের মধ্যে ইঁদুর বা পানিতে বিভিন্ন কারণে নষ্ট হতে পারে। মানে পানিতে যেন না ভিজে ভালো করে ছানি দিয়ে রাখি এবং উপরে পলিথিন দিয়ে রাখি যেন না ভিজে, আর ইঁদুরের যেন না কাটে এই জন্য কালিজিরা এই যে লবণ মিক্সার করে দিয়ে রাখছি। স্তরে স্তরে দিতেছি, ওই যে নিচে দিয়েছি, তারপরে যে বাট দেওয়া হবে, তারপরে আবার এখানে ছিটিয়ে দেবো, এরকম স্তরে স্তরে, তাহলে এখানে আর ইঁদুর লাগবে না। আর এক বছর পর্যন্ত এক বছরে এইভাবে থাকবে, নিশ্চিন্ত থেকে যাবে। জি। আচ্ছা চাচা, চলেন আমরা আপনার খেতে যাবো, তাহলে এটা রেখে দেই না? আচ্ছা। চিকন দেখতে পাচ্ছি ধানগুলো বেশ। চিকন, এটা সরু এটা কোন জাত? চিকন সরু সুগন্ধি জাত। পোলাওয়ের চাল যেটা আর কি? পোলাওয়ের চাল, জি। ওইটা। জি। আচ্ছা, এটা কাটবেন কবে? এইটা 2 দিন পরে কাটবো। মানে আর 2 দিনের মধ্যে কাটা শুরু হয়ে যাবে না? জি জি। এখানে কতখানি জায়গা? 2 বিঘা। এই সুগন্ধি ধান এটা তো মানে বাজারে বিক্রি করার জন্যই করতেছেন? জি। চাষ করতেছেন? আচ্ছা, তো এর বাজার মূল্যটা কেমন পান? এটার বাজার মূল্য বেশি আছে। কেমন? এইটা বাজার মন প্রতি কেমন? 15 থেকে 1600 টাকা মন। জমিতে ধান লাগানোর পর থেকে এবং ধান কাটা এবং সেই কাটাতে যে মজুরি বা আপনার যেটা দিতে হয় আর কি শ্রমিকদেরকে, তো সব বাদ দিয়ে আপনার এই 1500 টাকা বা 1600 টাকার মধ্যে কয় টাকা মানে নিট লাভ থাকে? মানে এখানে লাভ একটু মোটামুটি ভালো থাকে, সেখানে এখানে সারের পরিমাণ কম লাগে, তাড়াতাড়ি এটা হয়ে যায়, খুব লেট হয় না, যেহেতু এটা চিকন চাল, পোলাওয়ার চাল, এই জন্য এটার বাজার মূল্য বেশি, সেখানে এটা লাভ মোটামুটি ভালো থাকে। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি যে আপনার এর পাশে ধান আছে, ঠিক আছে, কিন্তু আবার বাকি জমিগুলো সব ফাঁকা পড়ে আছে, তার মানে ম্যাক্সিমাম সব ধান এই জমিগুলোতে ধান লাগানো হতো। অল্প সময়ের মধ্যে ধান কাটা হয়েছে, এই জন্য এই জমিতে এখন আলু চাষ হবে এবং অলরেডি সম্পূর্ণ জমি চাষ হচ্ছে এবং ওইখানে কলের নাঙ্গল দিয়েও জমি চাষ হচ্ছে, মানে দ্রুত চাষ করে এখন আলু চাষ হবে। আচ্ছা চাচা, ওই পাশে একটুখানি আপনার মানে ধানের গাছ দেখতে পাচ্ছি আমরা, তাহলে ওই পাশটা একটু দেখি। ওটা কি আপনার? এটা আমার গবেষণা প্লট। আচ্ছা চলেন তাহলে যাই ওদিকে। চাচা, তখন আপনি যে কথাটা বললেন যে নূর মোহাম্মদ কৃষি পরিষেবা NMKP, জি, তার মানে আপনার এটাই হচ্ছে আপনার পরীক্ষাধীন যে প্লটটা, সেই প্লটটা এখানে? জি, নূর মোহাম্মদ কৃষি পরিষেবা। আচ্ছা আচ্ছা চাচা, মানে এইটা দিয়ে এখানকার স্থানীয় কৃষক যারা আছে তারা কি সুযোগ সুবিধাটা পায় বা তাদের সাথে আপনি এটাকে কিভাবে? এখানে মূলত এখানে গবেষণা করা হচ্ছে, এখান থেকে যে জাতগুলো ভালো উদ্ভাবিত, যে জাতগুলো পরীক্ষা নিরীক্ষার পর পাওয়া যাবে, সেইগুলো এলাকার কৃষকের মধ্যে দিয়ে চাষ করা হবে। আচ্ছা, তো স্থানীয় কৃষকরা কি সেটা চাষ করছে এখন? কিছু কিছু কৃষকরা তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা চাষ করে ভালো ফলন পাচ্ছে। ধান গবেষণা কেন্দ্র আছে, তাদের কিভাবে কোনো পরামর্শ বা তাদের কোনো সহযোগিতা আপনি পান কিনা? তাদের জন্য আমি কিছু কিছু জাত ওখানে রিলিজের জন্য কিছু কিছু জাত তাদের ওখানে ট্রায়ালও আছে ধান গবেষণায়। বাহ, এই পাশে মানে মোটামুটি সব ধানই কাটা হয়ে গিয়েছে, বাকি আছে। এটা রাধুনী পাগল, এটা পোলার চাল, এটা পোলার ধান। হ্যাঁ, এটা সুন্দর, মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই জাতগুলো, এই জন্য আমি এগুলো ধরে রাখছি। এটার সাথে কোন জাতের ধান? এটা যেমন আবারে যে এখানে আছে, এখানে এটা কি কালো জিরা? এটা কালো জিরা। আচ্ছা আচ্ছা, এটাও প্রায় বিলুপ্তর মধ্যে হচ্ছে, এই জাতগুলো আমি ধরে রাখছি। আমি এই জাতগুলোর সাথে অন্যান্য জাতগুলো ক্রস করার পরে নতুন একটা ভালো জাত পাওয়া যায় এবং এই জাতগুলো হয়তো ফলন কম দেয়, আরেকটা জাতের সঙ্গে করে দিচ্ছে, সেটা কিভাবে দেয়? সংকরায়নের ফলে হয়টা কি আপনার ফলন বৃদ্ধি পায়? হ্যাঁ, সংকরার পরে একটা ভালো জাত পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে যে একটা জাতের ফলন কম দেয় কিন্তু রোগবালাই কম, আরেকটা জাতের ফলন বেশি দেয় কিন্তু রোগবালাই বেশি। এই দুই জাতের সঙ্গে তখন সংকরণ করার পর একটা ভালো জাত পাওয়া যায়। চাচা, আপনি তখন বলছিলেন যে এই একটা ধানে 2টা বা 3টা ফলন, এটা কি এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে। আচ্ছা, একটু দেখেন না তাহলে, দেখতে চাই। এটার মধ্যে আছে, এই ধানগুলোর মধ্যে একটা ধানে 2টা চাল আছে। একটু দেখাবেন? 2টা 3টাও আছে এটার মধ্যে। আচ্ছা, একটু দেখান দেখি তাহলে। মানে এইটা এর আগেও আমরা যখন ঝিনাইদাতে গিয়েছিলাম, ওইখানে মকবুল চাচা নামে আমাদের এক কৃষক আছেন, উনি নিজেও এই এক ধানে 2 চাল
জি। এটা উদ্ভাবন করেছেন। আমার কাছে যেটা দেখতে পাচ্ছি, চাচা আমি মনে হয় পেয়ে গেছি। আমি একটু দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এর আগে যখন আমরা দীপ্ত কৃষি টিম ঝিনাইদাতে গিয়েছিলাম, সেখানে ঝিনাইদার কালীগঞ্জে মকবুল চাচা তিনি একটি ধানে 2টি করে চাল এই জাত নিয়ে তিনি কাজ করছেন। আর এখন যখন আমরা এই তানোরে এসেছি রাজশাহীর, সেখানে নূর মোহাম্মদ চাচা তার কাছেও একটি মানে বিশেষ জাত দেখতে পেলাম এবং তিনি এটা নিয়ে কাজ করছেন। একটি ধানে 2টি চাল, আমার হাতে দেখতে পাচ্ছেন যে এই একটা ধানের মুখ থেকে এই 2টি চাল এখান থেকে বেরিয়ে এসেছে। আবার কখনো কখনো মানে চাচা যেটা বলছেন যে কখনো কখনো একটি ধানে 3টি চালও তিনি মানে পাচ্ছেন। তো চাচা এই যে মানে বিশেষ এক জাতের ধান, একটা ধানের মধ্যে 2টা চাল বা কখনো কখনো 3টা চালও পাওয়া যায়, এবং আপনি কিন্তু এখানে সবগুলো ধানে কিন্তু এই চালটা পাচ্ছেন না, মানে বিশেষ 1-2টা ইতে পাচ্ছেন। হ্যাঁ, 2-একটা ইয়ে যাচ্ছে, তাছাড়া 2টা-3টা পর্যন্ত পাওয়া যাচ্ছে। যেহেতু একটা ধানে 2টা চাল, এর ফলনটা কেমন হবে মনে বলে আশা করেন? মোটামুটি এগুলা যেহেতু এই যে মোটা দেখা যাচ্ছে ওর মধ্যে 2টা করে চাল আছে, 3টা পাওয়া যাচ্ছে, সেহেতু এগুলো আমরা আবার দেখি যদি এটা পুরাপুরি করা যায় তাহলে তো ফলন স্বাভাবিক বেশি হওয়ারই কথা। আচ্ছা চাচা, অনেকটা সময় আমাদের দীপ্ত কৃষি টিমকে দিলেন এবং এর আগেও কৃষি টিম আপনার মাঠে এসেছে, আপনার ধানের অন্য জাতগুলো নিয়ে দেখেছে, কথা বলেছে, আমরাও আজকের মতো দেখলাম। তো এর পরবর্তীতে যদি কখনো কোনো দিন সুযোগ হয় বা সময় হয়, আমরা দীপ্ত কৃষি টিম আবারও আসবো এবং আপনার মাধ্যমে স্থানীয় কৃষকরা কিভাবে তারা তাদের সুবিধা পাচ্ছে বা কোনো রকম কোনো উপকার পাচ্ছে কিনা সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চাচা, ভালো থাকবেন আপনি, আপনার জন্য অনেক অনেক মঙ্গল কামনা। কৃষক ভাই ও বোনেরা, আপনাদের ভালোবাসার ভালো লাগার অনুষ্ঠান দীপ্ত কৃষি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দীপ্ত কৃষির বিশেষ আঙ্গিক কৃষি জিজ্ঞাসা। প্রতি 15 দিন অন্তর অন্তর আপনাদের জিজ্ঞাসার উত্তর নিয়ে অনুষ্ঠানে থাকবেন বিষয় সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞ, আর তারই সূত্র ধরে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর জাহিদুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া থেকে জাকির হোসেন জানতে চেয়েছেন তিনি গত কয়েক বছর যাবৎ টমেটোর চাষ করছেন। গত কয়েকদিন বৃষ্টির পর তার টমেটোর গাছের পাতাগুলো হলুদ হয়ে কুঁচকে যাচ্ছে ও ফলের বোটা ও বোটার গাছের পাতায় পচন দেখা যাচ্ছে। এমন অবস্থায় কিভাবে পাতার কুঁচকানো রোধ করতে পারবেন এবং টমেটোর বোটা ও পাতার পচন রোধ করতে পারবেন? টমেটো গাছে আসলে আমাদের 3 ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে ভাইরাল সমস্যা, এই ভাইরাসজনিত সমস্যার কারণেই গাছের পাতা কুঁকড়ে যায় এবং এটা টমেটোর গাছের একটা মারাত্মক সমস্যা। দ্বিতীয় যে কারণে সমস্যা হতে পারে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল সমস্যা। ব্যাকটেরিয়ার কারণে আপনি দেখবেন যে হঠাৎ করে সম্পূর্ণ গাছ, একটা সুস্থ গাছ অথবা গাছের কিছু অংশ ঢলে পড়বে, এটাও একটা মারাত্মক সমস্যা। আর একটা যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে ফাঙ্গাসজনিত সমস্যা, এর ফলে পাতা পচে যায়, ফল পচে যায়, এই ধরনের সমস্যা হতে পারে। তো আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে যে আপনার এখানে 2 ধরনের সমস্যা দেখা দিয়েছে। প্রথম সমস্যা হচ্ছে পাতা কুঁচকে যাওয়া এবং হলুদ হয়ে যাওয়া। এই সমস্যা থেকে উত্তরণের উপায় হচ্ছে যে টমেটো গাছ আক্রান্ত হয়েছে সেই টমেটো গাছকে আপনাকে সাথে সাথে তুলে দূরে কোথাও ফেলে দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে, যাতে করে অন্য কোনো গাছে না ছড়ায়। অন্য গাছে যাতে ভাইরাস আক্রান্ত হতে না হয় সেজন্য আপনি সাইপারমেথ্রিন জাতীয় ঔষধ 2 ml পার লিটারে 15 দিন পর পর স্প্রে করতে পারেন। আর যখন বীজ ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার এখন বাজারে ভাইরাস রেজিস্ট্যান্ট কিছু টমেটো বীজ পাওয়া যায়, সেগুলি নিলে আপনার এই ভাইরাস ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক কম। আপনার দ্বিতীয় যে সমস্যাটি সেটা হচ্ছে পাতা পচা। এটা হচ্ছে ফাঙ্গাসজনিত একটা সমস্যা। সাধারণত এই ফাঙ্গাস হচ্ছে অল্টারনারিয়া দ্বারা আক্রান্ত হয়। এই ফাঙ্গাসটি মাটি থেকে পাতার উপরে আসে। যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়েছে তাই বৃষ্টি হওয়ার কারণে মাটি থেকে এর স্পোর বা জীবাণুগুলি পাতায় আসছে। এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি রোবরাল বা ব্যাভিস্টিন এই জাতীয় ঔষধ স্প্রে করলে আশা করি এই সমস্যা থাকবে না। ঝিনাইদহ থেকে আব্দুল জলিল জানতে চেয়েছেন তিনি
10 বিঘা জমিতে মরিচের চাষ করছেন। গত কয়েকদিনের বৃষ্টির পর তার মরিচের গাছের পাতায় কালো দাগ দেখা দিয়েছে এবং মরিচের ফুল পচতে শুরু করেছে। এখন কি ব্যবস্থা নিলে তিনি এর প্রতিকার পাবেন? আপনাকে বলতে চাই যে মরিচ গাছের 3 ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে ভাইরাসজনিত সমস্যা, যেটা আমাদের দেশে মরিচের একটা সাধারণ সমস্যা এবং এটা হয়েই থাকে। দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত সমস্যা এবং তৃতীয় সমস্যা হচ্ছে ফাঙ্গাসজনিত সমস্যা। আপনার সমস্যা দেখে মনে হচ্ছে আপনার ভাইরাসজনিত সমস্যা। এই ভাইরাস থেকে রেহাই পাওয়ার জন্য আপনি গোড়া সহ উপরে তুলে অন্য কোথাও দূরে ফেলে দিবেন অথবা পুড়ে ফেলবেন এবং গাছ তোলার সময় আপনি অবশ্যই পলিব্যাগের ভিতরে গাছ নিয়ে অন্য কোথাও দেবেন যাতে অন্য কোনো গাছে টাচ না লাগে। আর সাইপারমেথ্রিন জাতীয় কোনো কিছু স্প্রে করেন, আপনি এখান থেকে রেহাই পাবেন। আপনার দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে ফুল ঝরা, এবং ফুল ঝরা এইটা মরিচের একটা সাধারণ সমস্যা। তো সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কিছু হরমোন জাতীয় ঔষধ স্প্রে করতে পারেন, তবে না করাটা ভালো। আর তৃতীয় যে সমস্যা আপনার সেটা হচ্ছে পাতা পচে যাচ্ছে, কিছু ফল পচে যাচ্ছে এবং ফুল পচে যাচ্ছে। এগুলি আপনার ফাঙ্গাসজনিত কারণে হচ্ছে। এই ফাঙ্গাস দূর করার জন্য ব্যাভিস্টেন স্প্রে করতে পারেন অথবা রোবরাল স্প্রে করতে পারেন অথবা টিল্ড 250 EC 0.5 ml পার লিটারে আপনি 7 দিন পর পর স্প্রে করলে ফুল এবং ফল পচা থেকে রেহাই পাবেন। মুন্সিগঞ্জ থেকে আওয়াল ফকির জানতে চেয়েছেন, তিনি 1 মাস আগে আলু লাগিয়েছেন, আলুর গাছও হয়েছে, কিন্তু হঠাৎ কয়েকদিনের বৃষ্টির পর তার আলু গাছের পাতা পুড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এমতো অবস্থায় কি ব্যবস্থা গ্রহণ করলে আলুর গাছ স্বাভাবিক হবে এবং আলুর সঠিক ফলন পাওয়া যাবে? আমরা সাধারণত আলু লাগাই নভেম্বরের প্রথম থেকে শেষ সপ্তাহ পর্যন্ত আলু লাগাই এবং আলু লাগানোর 30 থেকে 35 দিন পর আর্থিং আপ করে থাকি, অর্থাৎ গাছের গোড়ায় মাটি তুলে দেই। এর আগে সাধারণত যদি কখনো একটু বৃষ্টি হয় বা আবহাওয়া হঠাৎ করে বেশি ঠান্ডা হয়ে যায় বা কুয়াশা পড়ে, তাহলে এক ধরনের ফাঙ্গাস যারা গাছ আক্রান্ত হতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে আর্লি ব্লাইট বা আগাম নাভি ধসা। এই আগাম নাভি ধসার জীবাণুটা মাটি থেকে আপনার গাছে চলে আসছে। এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্যে আপনি ডাইথেন M45 এবং মেলোডি ডুও একসাথে স্প্রে করলে এই রোগ থেকে রেহাই পাবেন। ধানমন্ডি থেকে ফরিদা আক্তার জানতে চেয়েছেন, তিনি 12টি রূপালী জাতের আমের গাছ লাগিয়েছেন। তার আমের গাছের বয়স 3 বছর। গত বছর থেকে তিনি আম পাচ্ছেন, সামনে আমের মুকুল আসবে। তিনি এই গাছের পরিচর্যা কিভাবে করবেন? আচ্ছা বোন ফরিদা আক্তার, আপনি আমার মনে হচ্ছে যে কলমের চারা লাগিয়েছেন। তো কলমের চারার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কলমের চারার প্রথম 4 বছর পর্যন্ত মুকুল আসলে সেগুলি ভেঙে দিতে হবে। প্রথম 4 বছর কোনো ফল নেওয়া যাবে না। যেহেতু আপনি গত বছর মুকুল ভেঙে দেন নেই, তাই আমি আপনাকে পরামর্শ দেব আগামী বছরে যে মুকুল আসবে সেটাকে অবশ্যই ভেঙে দেবেন, কারণ এই অবস্থায় হচ্ছে আপনার কিছু ভেজিটেটিভ গ্রোথ দরকার। সেটা যদি না হয় তাহলে পরবর্তী বছরে কম পরিমাণ মুকুল আসবে। তাই আগামী বছর মুকুল ভেঙে ফেলবেন এবং প্রতি গাছের জন্য ইউরিয়া 250, TSP 250, MP 100, জিপসাম 100, বোরাক্স 50 গ্রাম, জিঙ্ক সালফেট 10 গ্রাম করে প্রতি গাছে আপনি দিয়ে দেবেন চারদিকে। গাছের চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এভাবে এবছর এবং আগামী বছর যদি পরিচর্যা করেন তাহলে 5ম বছর থেকে আপনার গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে। চাঁদপুর থেকে ফাতেমা বেগম জানতে চেয়েছেন, তিনি 6 বছর আগে সফেদা ফলের বাগান করেছেন। গত কয়েক বছর যাবৎ সফেদা গাছে প্রচুর ফল আসছে, কিন্তু ফল টিকছে না। তিনি কি ব্যবস্থা নিলে গাছে ফল টিকবে? সফেদা গাছে সাধারণত যে ঘটনাগুলি ঘটে সেটা হচ্ছে যে সফেদা গাছে 5 থেকে 8 বছর না হলে সেই গাছে ফল ঝরে যেতে পারে। এটা একটা বড় সমস্যা। আমার মনে হয় যে আপনার আরও কিছুদিন ওয়েট করা দরকার যাতে করে ফল না ধরে। 8 বছর পর এর ফল আর ঝরবে না বলে আমার মনে হয়, কারণ সফেদা গাছে ফল ঝরা সাধারণ একটা সমস্যা নয়, এটা কমন কোনো সমস্যা নয়। সফেদা গাছে আপনারা জানেন যে সব ফুলই ফলে পরিণত হবে না, মাত্র 2% ফল ফলে পরিণত হবে। 8 বছর পর আপনার গাছে ফল ঝরে যায় তাহলে 2টা কারণে ঝরতে পারে। একটা হচ্ছে সুষম খাদ্যের অভাবে হতে পারে, অর্থাৎ গাছ যদি সতেজ না হয় সেই ক্ষেত্রে আপনার ফল ঝরে যেতে পারে, অথবা হঠাৎ করে কয়েক ঘন্টা বা কয়েক দিন বা একদিনের জন্য যদি লো টেম্পারেচার থাকে, কম তাপমাত্রা থাকে, তাহলে ফল ঝরে যেতে পারে। এমতো অবস্থায় আপনি প্রতি সফেদা গাছে
কিছু সার দিতে হবে। এই প্রতি গাছে আপনাকে 200 গ্রাম ইউরিয়া, টিএসপি এবং এমওপি 150 গ্রাম করে এবং কাউডাং 4 থেকে 5 কেজি করে বছরে 2 থেকে 3 বার দিলে পরবর্তীতে আর ফল ঝরবে না। বাগেরহাট থেকে আয়ুব আলী জানতে চেয়েছেন তার নারিকেলের বাগান আছে। নারিকেল গাছের বয়স 20 বছর। নারকেল গাছে প্রচুর ফল আসে। ফলগুলো আগে বড় হলেও এখন নারকেল ঝুনা হলেও আকারে বেশ ছোটই থাকছে। কি ব্যবস্থা নিলে আগের মতো নারিকেল বড় হবে? নারিকেল গাছের একটা ম্যাচুরিটি বিষয় আছে, বা জাত ভেদে এটা 4 থেকে 10 বছর, যেটা আপনার পেরিয়ে গেছে। 4 থেকে 10 বছর পর সাধারণত নারিকেল গাছে নারিকেল আসা শুরু করবে এবং প্রতি বছর 12 থেকে 15টি করে পরিমাণ বাঞ্চ আসবে। তবে একটা নারিকেল গাছ 80 থেকে 90 বছর বাঁচে এবং এই 90 বছর পর্যন্ত ফল দিবে। তবে আমাদের মনে রাখতে হবে যে আপনার গাছে যে 20 বছর হওয়ার পর আপনি নারিকেল বড় হচ্ছে না, এর সমস্যাটা হচ্ছে সল্ট রিলেটেড কিছু ফার্টিলাইজার আছে যেগুলি আপনি প্রয়োগ করেন না আমার মনে হচ্ছে। আপনি যদি 1 থেকে 1.5 কেজি পরিমাণ খাবার লবণ, কাউডাং বা কম্পোস্ট অথবা গোবর সার 50 কেজি, ইউরিয়া 2 কেজি, টিএসপি এবং এমপি 2 কেজি এবং জিপসাম 1 কেজি, ম্যাগনেসিয়াম সালফেট 500 গ্রাম করে প্রতি গাছে দিলে আপনার গাছের ফল আগের মতোই বড় হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে কৃষি জিজ্ঞাসা অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হবেন এবং আগামীতে নতুন নতুন প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং সেই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে আজ আপনারা দেখলেন নূর মোহাম্মদ চাচার কৃষি জীবনের সার্বিক চিত্র। নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করে কৃষকদের পাশে থেকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের পথে। তার জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।